আমরা অনেক খুঁজেছি তোর ছোট চাচাকে, কিন্তু কোনো খোঁজ মেলেনি তার। জানি না ও কোথায় আছে, কেমন আছে। দাদুর চোখে পানি টলমল করতেছে। আমি সাথীর দিকে তাকিয়ে দেখি সাথীর চোখেও হালকা পানি। সাথী দাদুর দিকে তাকিয়ে আছে। দেখো, খুঁজলে নাকি সব মিলে। আর তোমরা ছোট চাচাকে খুঁজে পাওনি কেন? আমরা তোর ছোট চাচাকে পুরো বাংলাদেশে খুঁজেছি, খবরের কাগজেও দিয়েছি, কিন্তু পাইনি। ওকে, এবার আমি খুঁজবো চাচাকে, আর তোমরা দেখো শুধু। আর আমার পছন্দের মেয়ে নেই, ঠিক আছে বলেই উপরে চলে আসলাম। তারপর রুমে গিয়ে বসেছিলাম, তখনই জান্নাত রুমে আসলো। আচ্ছা, আপনি কি বললেন আমি কিছুই বুঝলাম না। আরে আসলে আমার একটা ছোট আব্বু, জান্নাতকে সব খুলে বললাম। শুধু বললাম না, জান্নাতের আব্বু আমার ছোট চাচা। এটা ঘটনাটা আমি আগেও শুনেছি মনে হচ্ছে। কি জানি। আচ্ছা আপনি থাকেন, আমি গেলাম। বলেই জান্নাত চলে গেল। বসে বসে মোবাইল টিপতেছিলাম, তখনই সাথী রুমে আসলো কফি নিয়ে। কি ভেঙেছে আপনার ভুল? সাথী কোনো কিছু না বলে চলে গেল। আমি নিজের মতো কফি খেয়ে চলে গেলাম খেতে। খাওয়া দাওয়া করে উপরে চলে আসলাম, তারপর ঘুমিয়ে গেলাম। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। সাধারণভাবে কেটে গেল দিনগুলো। বিকেলে বাসায় এসে ফ্রেশ হয়ে এসে বসে মোবাইল টিপতেছিলাম, তখনই জান্নাত রুমে আসলো। কি হলো, কিছু বলবেন না? আপনাকে একটা কথা বলবো বলেছিলাম, মনে আছে? আজকে সন্ধ্যায় বলতে চাই। সন্ধ্যায় আপনাকে নিয়ে একটা জায়গায় যাব, রেডি হন। বলে জান্নাত চলে গেল। আমি কিছু না ভেবেই উঠে গেলাম রেডি হতে। তারপর রেডি হয়ে গাড়িতে গিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর জান্নাত এসে আমার গাড়িতে উঠলো। তারপর আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল। কোথায় যাবেন বলেন? চালাতে থাকেন, আমি বলতেছি। ওকে বলেই গাড়ি চালাতে লাগলাম। কিছুটা পথ যাওয়ার পর জান্নাত একটা নদীর পাড়ে থামতে বললো, তাই গাড়ির থামিয়ে দুজনে নিচে নামলাম। বলেন, কি বলবেন? চলেন একটু হাঁটি। চলেন বলে দুজন পাশাপাশি হাঁটতে লাগলাম। আপনার হাতটা একটু ধরতে পারি? না না, সরি, সারা জীবনের জন্য ধরতে পারি? আপনি কি ইনডাইরেক্ট প্রপোজ করতেছেন নাকি? দেখেন, বাসা থেকে মেয়ে দেখতেছে, আর আপনি আগে বললে ভেবে দেখতাম, কিন্তু কে জানে কবে বাসা থেকে মেয়ে ঠিক করে বসে। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি সব সামলে নিব। দেখো, আমি কি বলবো কিছু বুঝতেছি না। আপনাকে কিছু বলতে হবে না, আপাতত বাসায় চলেন। সেখানে আরো বড় চমক বাকি আছে আপনার জন্য। কিরকম চমক? শুনলেই বুঝতে পারবেন। এখন চলেন বাসায়। আর কিছুক্ষণ বসি এখানে, জায়গাটা খুব ভালো, তাই কিছুক্ষণ থাকতে মন চাইতেছে। আমার পছন্দের জায়গা এটা, তাই আপনার পছন্দ হতে হবে। জায়গাটা পছন্দ হয়েছে, কিন্তু আপনাকে পছন্দ হয়নি আমার। জান্নাত কথাটা শোনার সাথে সাথেই হাসি খুশি মুখটা একেবারে শুকিয়ে গেল। চোখের কোণে পানি চলে আসলো। ভাঙা গলায় জিজ্ঞাসা করলো, কেন? কারণ তুমি অনেক পাতলা, আর পাতলা মেয়ে আমার পছন্দ না। বলেই হেসে দিলাম। জান্নাত কাঁদো কাঁদো মুখটা এখন রাগে লাল হয়ে গেল, চোখ দিয়ে যেন রক্ত পড়তেছে। হঠাৎ করে জান্নাত এসে আমাকে জোরে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তারপর কোনো কথা না বলেই ঘাড়ে কামড় বসিয়ে দিল। আরে আরে, কি করতেছো? উফ, আমি পাতলা বলে ভালো লাগে না শয়তান? বলে আবার কামড় বসিয়ে দিল। ব্যথা পাচ্ছি তো। আরে আমি মজা করছি। আপনি পাতলা কে বলেছে? আপনি তো লেডি বডি বিল্ডার। এবার কামড় ছাড়লো জান্নাত। আমার দিকে অভিমানী নজর দিয়ে তাকিয়ে আছে। আমি পাতলা তাই না? তাহলে এখন কোলে নিয়ে 1 ঘন্টায় নদীর পাড়ে হাঁটবেন? কি? তাড়াতাড়ি কোলে নেন। আমি বাসায় যাব। আগে কোলে নিয়ে হেঁটে নেন, তারপর বাসায় যাইয়েন। বলে জান্নাত আমার পিঠে জড়িয়ে ধরে উঠে বলল, কি আর করা, তাই ওকে এভাবে নিয়ে হাঁটতে লাগলাম নদীর পাড়ে। কিছুক্ষণ হাঁটার পর জান্নাত পিঠ থেকে নেমে পড়লো। এবার বাসায় যাওয়া যাক। আসছে বাসায় যাইতে? এখন তো শুরু মাত্র। কি? এবার হাত দিয়ে কোলে তুলে। কি আর করার, তাই কোলে তুলে নিলাম। পাতলা বলা সুর তুলতেছে। কতক্ষণ এভাবে নিয়ে ঘোরার পর জান্নাত নামাতে বলল, তাই নামিয়ে দিলাম। আর বলবেন পাতলা মেয়ে? জীবনেও না। মনে যেন থাকে, বুঝছেন? ওকে চলেন এবার বাসায় যাই। চলেন। তারপর জান্নাতকে নিয়ে বাসায় চলে আসলাম। জান্নাত ভেতরে চলে গেল। আমি গাড়ি পার্ক করে ভেতরে আসলাম। হোসেন, এদিকে আয়। বলো। আমরা তো বিয়ে ঠিক করেছি। ওকে, কার সাথে? তোর বিয়ে ঠিক করেছি জান্নাতের সাথে। কি? বলেই বসা থেকে দাঁড়িয়ে গেলাম। জান্নাত আমার দিকে লাজুক চোখে তাকালো, আর বাকি সবাই হালকা এসে উঠলো। আমি সবার চিন্তা বাদ দিয়ে সাথীর দিকে তাকালাম, কিন্তু
ওর তেমন কোনো রেসপন্সই নেই। কি রে, তোর মেয়ে পছন্দ হয় নাই? কি বলবো কিছু বুঝতেছি না, তাই চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কথা বলতেছে না দেখে জান্নাত আমার দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালো। উপায় না দেখে মাথা নেড়ে শুধু হ্যাঁ বলে রুমে চলে আসলাম। রুমে আসতেই তৌফিকের কল আসলো। কিরে মামা, কি অবস্থা? ভালো। তুই পেপার দুইটায় সাইন করাছিস তো? না, এখনো হয়নি। মামা 5 দিনের মধ্যে এটা সাইন করা, না হলে পরে সমস্যা পড়ে যাব। কেন? আরে যাকে দিয়ে কাজটা করাচ্ছিস সে নাকি 2 মাস পর অবসর নেবে। সো যা করার তাড়াতাড়ি কর। ওকে, আমি তোকে 3 দিনের ভেতরে সাইন করে পাঠাচ্ছি। ওকে, ভালো থাকিস। ওকে বলেই ফোনটা রেখে দিলাম। মাথাটা ঘুরতে লাগলো জান্নাতে থেকে কিভাবে সাইনটা করানো যায়। ভাবছিলাম কয়েকদিন পর বিয়ের সময় করিয়ে নিব, কিন্তু এখন তো মহা ঝামেলায় পড়ে গেলাম। ফ্রেশ হয়ে এসে ভাবতে লাগলাম কিভাবে করা যায়। ভাবতে ভাবতে কখন যে খাওয়ার টাইম হয়ে গেল খেয়ালই করিনি। আম্মুর ডাকে ভাবনা থেকে বের হয়ে খেতে গেলাম। খাওয়া দাওয়া করতেছিলাম, তখনই আব্বু বলে উঠলো, ভাবতেছি কোম্পানিতে নতুন একটা ম্যানেজার জয়েন করাবো। ওকে, তা আগেরটার কি হলো? ওর তো কোনো খোঁজই নেই, আর পুলিশ ওই ছেলেটাকে খুঁজতেছে। পুলিশ কথাটা শুনতেই মাথায় একটা বুদ্ধি আসলো, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। রুমে এসেই ফোন দিলাম নাফিসকে। কিরে মামা, এত রাতে ফোন দিলি কেন? আমাদের বেসে বা আমাদের ফ্রেন্ডের মধ্যে কেউ কি পুলিশ আছে রে? আছে। কেন? কে? শিহাব ছিল না, ওই যে চশমা পড়তো সে। ও এখন কোন পদে আছে? বাপের টাকা আছে, তাই ঘুষ দিয়ে এসআই এর পদ নিয়ে নিছে। ওকে একটু ফোন দিয়ে ভার্সিটিতে আসতে বলতো, কালকে ওর সাথে কাজ আছে। ওকে। আসবে তো নাকি? আরে কি বলিস, শেষ বেলায় ওর কত হেল্প করেছিলাম, মনে নেই তোর? তো এখন আসবে না কেন? ওকে, তুই দেখ কি করতে পারিস, আমি বাকিটা দেখছি। ওকে। বলে ফোনটা রেখে আরামে একটা দীর্ঘশ্বাস ফেলে বারান্দায় গেলাম। গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতের কথা ভাবতে লাগলাম। জান্নাতকে বিয়ে করাটা কি ঠিক হবে নাকি ভুল, এসব নিয়ে ভাবতেছিলাম। তখনই কেউ পেছন থেকে জড়িয়ে ধরলো। বুঝতে বাকি রইল না জান্নাত। কার কথা এত ভাবছেন? আপনার। তাই নাকি? তা কি ভাবতেছিলেন? আপনাকে বিয়ে করবো নাকি, জান্নাতের অবস্থা দেখার জন্য বাকিটা বললাম। নাকি কি? জান্নাত মায়াবী চোখে তাকিয়ে রইল। কিছু না বলে অন্যদিকে ফিরে গেলাম। কি জান্নাতের অবস্থা কি হয়? কিছুক্ষণ পর জান্নাত কাঁদতেছে। মনে হলো ফিরে দেখি সত্যি জান্নাত কাঁদতেছে। কি হলো, কাঁদতেছেন কেন? কিছু না বলেই কেঁদে যাচ্ছে। না, মজাটা বেশি হয়ে গেছে। আচ্ছা, তাহলে সেই বাকি কথাটাও বলতেছি। আপনাকে বিয়ে করবো নাকি? আপনাকে বিয়ে ছাড়াই সারা জীবন আমার কাছেই রাখবো। আপনি যেভাবে রাখবেন আমি সেভাবেই থাকবো। উল্লে উল্লে, তা আর কাঁদতে হবে না। শয়তান! বলে জান্নাত বুকে একটা ঘুষি মারলো। কি হলো, মারলেন কেন? আমাকে কাঁদিয়েছেন তাই। ওকে, অনেক রাত হয়ে গেছে, এখন রুমে যান। আমি তো আপনার রুমেই আছি। মানে কয়েকদিন পর তো এটা আমার রুমই হবে। সো কাল থেকে যেটা হতে যাচ্ছে তাই সেটা আগে থেকে অভ্যাস করে নেওয়া ভালো না? ওরে আল্লাহ, বলে কি মেয়েটা? কি বলি সেটা বুঝতে হবে না, এখন আসেন, ঘুমাতে হবে। ওই ওই, যান রুমে। চুপ, আসেন তো। বলে আমাকে টেনে রুমে নিয়ে গেল। রুমে এসে জান্নাত খাটে শুয়ে গেল। তারপর হাতের ইশারায় কাছে রাখতে লাগলো। সরি, আপনি থাকেন এই রুমে, আমি গিয়ে অন্য রুমে ঘুমাই। বলে দরজার দিকে আসতে লাগলাম। তখনই জান্নাত এসে দরজায় দাঁড়িয়ে গেল। বুঝেছি, আপনাকে বিয়ের পরেই বাগে আনতে হবে। বুঝতে পারার জন্য ধন্যবাদ। আমি যে চলে যাব, তবে যাওয়ার জন্য গিফটটা দেন। কিসের গিফট? আর এত রাতে দোকান খোলা থাকবে নাকি যে গিফট পাওয়া যাবে? পুরো দোকানটার সামনে আর বলে গিফট নাকি পাওয়া যাবে না। কি বোঝাতে চাইতেছেন? বলবো না, করে দেখাবো। মামা মানে? বলেন। জান্নাতের নজরটা কেমন যেন খারাপ হতে লাগলো। তারপর হাঁটি হাঁটি পায়ে আমার দিকে এগোতে লাগলো। ওকে, তাহলে আগে পানি খেয়ে নেই, তারপর বলবো। বলে গ্লাস থেকে পানি খেয়ে খাটের সামনে এসে দাঁড়ালো। শেষ, তাহলে এবার বিদায় হন। বিদায় হওয়ার গিফট তো লাগবে নাকি? বলেন কি গিফট? ওকে, একটা কিস করেন, তাহলেই চলে যাব। কি? কি না জি? না, এটা আমি পারবো না। ওকে, তাহলে আমিও যাব না। কাকে ডাকবেন, ডেকে নেন। কি করব কিছু বুঝতেছি না। আর যে মেয়ে না দিলে এখন সারা বাড়ি মাথায় তুলে রাখবে। ওই কি এত ভাবছেন? না, কিছু না। দিবেন না, এখানে শুয়ে পড়বো, অনেক ঘুম পেয়েছে। ওকে, তাহলে এদিকে আসেন। আপনি আসেন, আমি যেতে পারবো না। জান্নাত খাটের কোণে দাঁড়িয়ে রইল। ওকে বলেই আমি জান্নাতের কাছে গেলাম। আপনি আপনার কাজ করতে পারেন। ওকে। জান্নাতের থেকে 5 ইঞ্চি গ্যাপ রেখে দাঁড়ালাম। জান্নাত বারে বারে গ্যাপটায় তাকাতে লাগলো। তারপর আমি কিস করার জন্য চোখগুলো বন্ধ করে মুখটা এগোতে লাগলাম। হঠাৎ জান্নাত এসে আমাকে জড়িয়ে ধরে লিপ কিস করে দিল।
ওর ব্যবহার দেখে আমি পুরোই অবাক হয়ে গেলাম। তারপর জান্নাত আমাকে নিয়ে খাটে পড়ে যায়। কয়েকটা কিস করার পর জান্নাত হাঁপাতে লাগলো। আজকে বুঝলাম আপু আপনাকে কেন বিয়ে করেনি। মানে? আপনি এতটা আনরোমান্টিক, তাই আপু আপনাকে রিজেক্ট করে দিয়েছে। ও, তা এই রিজেক্ট মালটা আপনার কি প্রয়োজন তা জানতে পারি? সেটা বিয়ের পরে বলবো, এখন সরুন, ঘুমাতে যেতে হবে। আমি বেশি চিন্তা না করে ফ্রেশ হতে চলে গেলাম। ও, লিপস্টিক এত বাজে টেস্ট তা আজকে বুঝলাম। যাই হোক, ফ্রেশ হয়ে এসে ঘুমাতে চলে গেলাম। সকালে আম্মুটাকে ঘুম ভাঙলো, তাই উঠে ফ্রেশ হয়ে এসে নাস্তা করে অফিসের জন্য বেরিয়ে গেলাম। রাস্তায় জান্নাতকে নিয়ে করা প্ল্যানটা নাফিসকে বুঝিয়ে দিলাম। তারপর অফিসে কাজ করতে লাগলাম। দুপুরে পরে হিমেল ফোন দিয়ে বলল সঞ্জিত নাকি রাজি হয়ে গেছে, তাই বাকি প্ল্যানটাও বলতে। তারপর অফিস থেকে বেরিয়ে সোজা চলে গেলাম ক্লাবে। কি রে শিহাব, কি খবর? ভালো। তা তোকে সবকিছু বুঝিয়ে দিয়েছে নাফিস? ওকে নিয়ে যাওয়ার পর কি করতে হবে? তারপর তুই শিহাবকে বাকি প্ল্যানটা বলে দিলাম। ওকে। আরেকটা কথা, তোর বড় ভাই কি ফাইন্যান্স নিয়ে পড়েছিল না? কেন? এখন কি করে? চাকরি করে নাকি এখনো বেকার? বেকারি। ঠিক আছে, আমাদের অফিসে পাঠিয়ে দিস। আমি তোর ভাইয়ার ট্যালেন্ট দেখেছি, ম্যানেজারের চাকরি হয়ে যাবে। কি বলিস মামা? শিহাবের চোখে হালকা পানি জমে গেল, কিছুটা আবেগী হয়তো হয়ে গেছে। আচ্ছা, আমি আব্বুকে সব বলে দিচ্ছি, তুই পাঠিয়ে দিস কালকে, ওকে? মামা তুই আজকেও আবার উপকার করলি, আমি তোর ঋণ। শিহাব আর কিছু বলার আগে থামিয়ে দিলাম। দূর, কি বলতেছিস? আর তোর ভাইয়াকে বলিস এখন থেকে যেন রাগটা কমিয়ে নেয়, কারণ তার হাতে নিচে এখন 20-40 জন কাজ করবে না, পুরো একটা কোম্পানির লোক কাজ করবে। তো ওনাকে একটু বুঝিয়ে বলিস, ওনার চাকরিগুলো গেছে রাগের কারণে, সেটা আমি জানি। তাহলে আমি এখন যাই, পরে কথা হবে। এরপর আর অফিসে না গিয়ে বাসায় চলে আসলাম 3টার দিকে। প্রচুর খিদে পেয়েছে, তাই আম্মুকে ডাকতে তার রুমে যাই। আম্মুর রুমে উকি দিয়ে দেখি ঘুমাচ্ছে, তাই আর ডাকলাম না। ভাবির রুমেও আর যায় নাই। টেবিলে কি আসছে দেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এসে চমকে গেলাম, এসে দেখি সবকিছু সুন্দর করে সাজানো, কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। প্রচুর খিদে পায়, আর বেশি চিন্তা করলাম না, হয়তো সাথী দেখেছে এসেছি, তাই হয়তো এসব রেডি করে দিয়ে চলে গেছে। খেতে বসে গেলাম। কিছুক্ষণ পর হঠাৎ গিলাসের দিকে নজর গেল, চিরকুটের মতো একটা জিনিস রাখা, তাই হাতে নিলাম। কে এই চিরকুট রাখলো? কিছুটা উৎসাহী হয়ে খুললাম। খুলে আমি অবাক হয়ে গেলাম। চিরকুটে লেখা, বউ থাকতে খাবারের কষ্ট করবেন কেন পাগলি। বুঝলাম জান্নাতের কাজ এটা, তাই হালকা করে হাসলাম। তারপর আবার খেতে লাগলাম। হঠাৎ পেছন থেকে কেউ গলা জড়িয়ে ধরলো। বোঝার বাকি নেই যে এটা জান্নাত, তাই আর কিছুই বললাম না। কি হলো, কিছু বলতেছেন না কেন? কি বলবো? কি বলবেন মানে? থ্যাঙ্কসও দিবেন না? থ্যাঙ্কস কেন দেবো? কেন দিবেন মানে? এত কষ্ট করে সবকিছু রেডি করে খেতে দিলাম, আর আপনি কিনা একটা থ্যাঙ্কসও দিবেন না? আমি কোনো পাগল বা পাগলিকে থ্যাঙ্কস দেই না। মানে হলো চিরকুটে হাতে ধরিয়ে দিলাম। ও আচ্ছা, থাক, লাগবে না আপনার ধন্যবাদ, থাকেন, আমি গেলাম। জান্নাত চলে গেল। আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে দেখি জান্নাত শুয়ে আছে। লকার থেকে পেপারগুলো ব্যাগে নিয়ে নিলাম। জান্নাত এখনো ওইভাবেই শুয়ে আছে। আচ্ছা, থ্যাঙ্কস লাগবে নাকি কিস লাগবে, কোনটা লাগবে? জান্নাত আমার দিকে ভূত দেখার মতো চমকে দেখালো। কি হলো বলেন? আপনি যা দেন। ওকে, তাহলে সন্ধ্যায় লেকের পারে গাড়ি নিয়ে চলে যাইয়েন। ওকে, তা আপনি কি এখন কোথাও যাবেন নাকি? একটু অফিসে যাব, সন্ধ্যায় আপনাকে নিয়ে ঘুরতে যাব, তারপর রাতে একেবারে বাইরে খেয়ে বাসায় আসবো। ওকে। তারপর বাসা থেকে বেরিয়ে শিহাবকে সব কাগজগুলো বুঝিয়ে দিয়ে আমি চলে গেলাম লেকের পাড়ে। আমি জানি জান্নাত এখন পর্যন্ত আসতে পারবে না, তাও যদি চলে আসে তাই বসে রইলাম। সন্ধ্যা 8টার দিকে জান্নাত ফোন দিল, তাই রিসিভ করলাম তাড়াতাড়ি। জান্নাত, কোথায় আপনি? জান্নাত কিছু না বলেই কাঁদতে লাগলো। জানি এটা হওয়ার, তাই বেশি একটা অবাক হয়নি। তারপরেও এমনভাবে কথা বলেছি যেন জান্নাতের সন্দেহ না হয়। জান্নাত, কি হয়েছে বলো আমাকে। আপনাকে পুলিশ থানায় নিয়ে এসেছে। কেন? আপনার কাছে আসার সময় রাস্তায় দুজনকে লিফট দিয়েছিলাম, তারা নাকি সন্ত্রাসী, আর তাদের সাথে আমাকেও পুলিশ ধরে নিয়ে এসেছে। আচ্ছা, কোন থানায় আছেন আপনি? থানায়। ওকে, আমি আসতেছি, তুমি চিন্তা করো না বলেই ফোনটা রেখে দিলাম। তারপর গাড়ি নিয়ে রওনা দিলাম থানায়। এবার আমাদের প্ল্যানটা আপনাদেরকে বলি। আমি জান্নাতকে ফোন দিয়ে লেকের পাড়ে ডাকবো। তারপর রাস্তায় দুটা লোক জান্নাতের গাড়ির কাছে হেল্প চাইবে। জান্নাত যা দয়ালু, তাতে নিশ্চিত লিফট দিবে। তারপর শিহাব এসে ওই দুজনকে ধরে নিয়ে যাবে, সাথে জান্নাতকেও ধরে নিয়ে যাবে।
আমি গেলে শিহাব আমাকে বন্ধু বলে গলা জড়িয়ে ধরবে। বাকি ওইখানে গেলে জানতে পারবেন। আমি থানায় এসে পৌঁছে গেলাম। ভিতরে গিয়ে হালকা একটু অবাক হয়ে গেলাম। আব্বু, ভাইয়া আর সাথীও থানায় এসে হাজির হয়ে আছে। ব্যাপারটা এখন একটু সমস্যা হয়ে গেছে। তখনই শিহাব ভেতর থেকে বাইরে আসলো। এসেই ভাব নিয়ে আব্বু আর ভাইয়াকে বলল, কি হলো, আপনারা এখন যাননি? যান, গিয়ে উকিল নিয়ে আসেন। আমি ইশারা দিলাম বাকিটা শুরু করতে। ওই, তুই হুসাইন না? স্যার। আমাকে চিনোস নাই? আরে আমি শিহাব। ব্যাটারি বলতে আমাকে মনে আছে? ও হ্যাঁ। ওনারা কি হয় তোর? আব্বু, ভাইয়া আর ভাবি। ও আঙ্কেল, বসেন, দাঁড়িয়ে আছেন কেন? সবাই অবাক হয়ে বসে গেল। মেয়েটা কি হয় তোর? তোদের ভাবি হইব। কি বলিস? আগে বলবি না আমাকে? তারপর শিহাব একজনকে বলল জান্নাতকে বাহিরে আনতে। এরপর উনি জান্নাতকে বাহিরে বের করে আনে। আচ্ছা হুসাইন, তুই একটু আমার সাথে আয়। চলো। কিরে, কাজগুলো সব রেডি তো? সবকিছু ওকে, এখন শুধু শেষ খেলাটা খেলবো। কিছুক্ষণ পর জান্নাতকে শুধু ডাকবি, আর বাকিদের ভেতরে আনার দরকার নেই, কারণ তারা এই ব্যাপারে কিছুই জানে না। ওকে। তারপর কিছুক্ষণ বসে বসে সিগারেট খেয়ে নিলাম একটা। তারপর জান্নাতকে ভেতরে ডাকলাম। জান্নাত আসলো, কিন্তু হালকা ভয় পেয়ে আছে। সরি ভাবি, আমি জানতাম না আপনি হুসাইনের হবু বউ। জান্নাত কিছুই বলল না। আচ্ছা, এখানে 4টা সাইন করে আপনি বাসায় চলে যান, আর কোনো সমস্যাই হবে না। শিহাব পেপারগুলো জান্নাতকে দিল। আমি জান্নাতের হাত থেকে পেপারগুলো নিয়ে ভালো করে দেখে নিলাম। তারপর জান্নাতকে দিলাম। জান্নাত সাইন করে দাও। জান্নাত তাড়াতাড়ি সাইন করে দিল। তারপর সেগুলো শিহাবের কাছে দিলাম। জান্নাত, তুমি গিয়ে গাড়িতে বসো, আমি আসতেছি। জান্নাত কিছু না বলে চলে গেল। তুই তো সিনেমায় চান্স পাবি, এত ভালো অ্যাক্টিং করিস তুই। পুলিশের চাকরি যথেষ্ট, এত বেশি কাজ করলে সেই টাকা খাবে কে? আচ্ছা এখন যাই, পরে কথা হবে। ওকে, পেপারগুলো কি করব, নিয়ে যা। দে। বলে পেপারগুলো নিয়ে ব্যাগে ঢুকিয়ে ফেললাম। তারপর বের হয়ে এসে গাড়ির সামনে দাঁড়ালাম। সবাই চুপচাপ হয়ে বসে আছে। কি হলো, মুড অফ কেন সবার? কি হয়ে গেল এই সময়টায়? ভাইয়া, তুমি এখন ওইটা নিয়ে পড়ে আছো? আরে আমি থাকতে আর পরিবারে কেউ চুল পরিমাণ ক্ষতিও করতে পারবে না, এটা সব সময় মনে রেখো। সাথীর দিকে আর চোখে তাকিয়ে বললাম। চল এখন। কোথায় যাব? বাসায়। আজকে বাইরে ডিনার করব, এটা ফাইনাল। আম্মু বাসায় একা। তাহলে চলো তাকে নিয়ে আসি, তারপর গিয়ে ডিনার করব। তাহলে সবার মন চাঙ্গা হয়ে যাবে। তাহলে আম্মুকে ফোন দিয়ে বলো রেডি হয়ে থাকতে, আর তোমরা যাও, আমি আসতেছি ওই গাড়িতে। ওকে। আর জান্নাত, তুমিও সাথে চলে যাও। ওকে। বলে জান্নাত নেমে গেল। ওকে, তোমরা যাও, আমি আসতেছি। তারপর ওরা গাড়ি দিয়ে চলে গেল। জান্নাতের আমি গিয়ে উঠে বসে বললাম গাড়িতে, আপনি ঠিক আছেন? মাথা নেড়ে হ্যাঁ বলল। এদিকে আসো। জান্নাত চুপচাপ কাছে চলে আসলো। কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। জান্নাত হালকা কেঁপে উঠল। শোনো, অজানা কাউকে লিভ দিতে নেই, আর দিলেও ইমার্জেন্সি বা অ্যাক্সিডেন্ট করার ব্যাপারে সাহায্য করবে, না হলে এসবে ফেসে যাবে। ওকে। আর একটা কথা, আমার বউকে সবাই চিনে রাখার দরকার, না হলে কিভাবে হবে। আর আজ থেকে তোমার কোনো চিন্তা নেই, কোনো সমস্যা হলে তো তোমার পুলিশ দেওয়ার আসছেই, ফোন দিবে, চলে যাবে সে। জান্নাত হালকা করে হাসলো। দেখেছো তোমার হবু স্বামী কত ফেমাস, আমাকে বিয়ে করলে সব চিন্তা আমার হয়ে যাবে। পাগলটা। সব ভয় শেষ। হিম্মত দেওয়ার মানুষ পাশে থাকলে ভয় কিভাবে থাকবে? তাহলে এসব চিন্তা বাদ দিয়ে চলেন খাওয়া দাওয়া করে আসি, না হলে পেটে আগুন লেগে যাবে। গাড়ি কি আমি চালাবো নাকি? আপনি ড্রাইভিং সিটে তো আপনি বসে আছেন। ও চলেন। বলে গাড়ি নিয়ে চলে গেলাম সোজা রেস্টুরেন্টে। সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর বাসায় চলে আসলাম। রুমে গিয়ে ফিরে শুয়ে বসে বসে মোবাইল টিপতে লাগলাম। তখনই সাথী রুমের দরজা টোকা দিল। আরে ভাবি, আসেন। কি করছো? এই তো বসে আছি। তা হঠাৎ কি মনে করে? ধন্যবাদ দিতে এসেছি। কেন? জান্নাতকে এত বড় একটা দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। জি, আমি গাড়ির সামনে দাঁড়িয়ে কি বলেছি সেটা কি আপনার কান দিয়ে যায়নি? আমি এখন আসছি। সাথী চলে যেতে লাগলো। ভাবি, একটা কথা জানাচ্ছিল। কি কথা? আপনার হঠাৎ করে কি হলো? আমার কি হবে? আমি তো ঠিকই আছি। না মানে, যে নাকি আমাকে বা আমার পরিবারে সহ্য করতে পারে না, সে নাকি তার বোনকে আমার হাতে তুলে দিচ্ছে। সাথে কিছু না বলে শুধু হালকা হেসে চলে গেল। সব চিন্তা বাদ দিয়ে একটা আরামের ঘুম দিলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে গেলাম অফিসে। দুপুরে পেপারগুলো কোরিয়ার করে দিয়ে তারপর আবার অফিসে চলে আসলাম। সারাদিন শেষ করে অফিস থেকে চলে আসলাম বাসায়। মাথাটা হালকা ব্যথা করতেছিল। আম্মু। কিছুক্ষণ পর আম্মু এসে হাজির। কিরে, এভাবে চিল্লাচ্ছিস কেন? মাথাটা ব্যথা করতেছে, একটু টিপে দাও না। আমার তো অনেক কাজ পড়ে আছে নিচে। আচ্ছা তুই শুয়ে থাক, আমি আসতেছি।
ওকে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছিলাম, তখনই জান্নাত রুমে আসলো। কি খবর, আজকে কোথায় সারাদিন? অফিসে কাজ ছিল তাই বিজি ছিলাম। আমার কথা কি একবারও মনে পড়েনি? সত্য বলবো না মিথ্যা? সত্য। কাজে চাপ ছিল তাই মনে করার সময় পাইনি। আর এত মনে করার কি আছে? মানে? যাকে কলেজায় রাখি তাকে মনে করতে হবে কেন? পটানোর চেষ্টা করতেছেন নাকি? কাকে? কাকে আবার? আমাকে? একটু একটু। ওকে, তা কালকে যে বলেছিলেন কিস করবেন তার কি হলো? কিছুই হয় নাই। তাহলে এখন দিয়ে দিন। থাক, বাসি জিনিস খাওয়ার দরকার নেই। জোর করতে হবে? না। তাহলে দেন। দিব, কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমার মাথাটা হালকা ব্যথা করতেছে, আপনাকে চুলগুলো হালকা টেনে দিতে হবে। ওকে। তাহলে ওইখানে দাঁড়িয়ে আছেন কেন, এদিকে আসেন। আসছি। বলেই আমার পাশে এসে বসে গেল। তারপর ওর ঘাড়ে হাত রাখলাম। জান্নাত ঘাড় বাঁকিয়ে দিল, তারপর ওর গালে হাত দিয়ে করেই ফেললাম। হয়েছে, এবার শর্ত অনুযায়ী আমার চুল টেনে দেন। ওকে, আপনি শুয়ে পড়ুন, আমি চুল টেনে দিচ্ছি। ওকে বলে বালিশে শুয়ে গেলাম। জান্নাত আর রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে। কারণটা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম, কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি বালিশে শুয়ে থাকলে আমি চুল টেনে দেবো কিভাবে? তাহলে মাথা কি চাঁদে রাখবো নাকি? আমার কোলে মাথা রাখেন, তারপর আমি চুল টেনে দিব। ওই কি বলছেন এসব? আম্মু বা কেউ যদি এসে যায় আর আপনাকে আমার রুমে দেখে, তাহলে কাজ শেষ। এত বকবক করেন কেন? আম্মুই পাঠাইছে আপনার খোঁজ নিতে। কি? আম্মু তো দেখি ইদানিং 5G হয়ে যাচ্ছে। এখন মাথা এদিকে আনেন। কি আর করার, তাই জান্নাতের কোলে একটা বালিশ দিয়ে ওর কোলে শুয়ে গেলাম। তারপর ও হালকা হালকা করে চুলগুলো টেনে দিতে লাগলো। কখন যে ঘুমিয়ে গেলাম তা বলতেই পারি না। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। কিরে, অফিসে যাবি না? বলেই উঠে ফ্রেশ হতে চলে গেলাম। এভাবে 1 সপ্তাহ কেটে গেল। জান্নাত আর আমার বিয়ের দিনও ঠিক হয়ে গেল। সকালে রেডি, অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখনই সাথী রুমে আসলো। আরে ভাবি, আপনি কি মনে করে? এই তো দেখতে আসলাম। তা কেমন চলতেছে দিনকাল? ভালো। তা আপনার প্ল্যানগুলো কত দূর? মোটামুটি ফিনিশ লাইনে। তোমাদের বিয়ের পরে খেলাটা শেষ হয়ে যাবে। তোমাকে কি এখনো বোঝনি এই পরিবারের মানুষগুলো তোমাদের কতটা ভালোবাসে? আমাকে ভুল বোঝাতে হবে না। না, তোমার জন্য শেষ প্ল্যানটাই কাজে লাগাতে হবে। ওকে, তার শেষ প্ল্যানটা কি? সময় হলে সুদ সামের দেবো বলে রুম থেকে বেরিয়ে আসলাম। ওকে, আমিও দেখবো তুমি কি করতে পারো। পেছন থেকে বলে উঠলো। নাস্তা খেয়ে সোজা চলে গেলাম অফিসে। অফিসে কাজ করছিলাম, তখনই তৌফিকের কল আসলো, তাই রিসিভ করলাম। কি মামা, কি অবস্থা তোর? এই তো ভালো। তা তোর কি খবর? ভালো। শোন না, পেপারগুলো রেডি করে ফেলেছি। এখন শুধু সাথীর কয়েকটা সাইন করে দিলেই সব সম্পত্তি জান্নাতের হয়ে যাবে। পেপার কয়টা? মোট 5টা। 3টাতে সাইন করলে হবে, আর বাকি 2টায় যে কোনো এক সময় করালে হবে। ওকে, তুই সেগুলো পাঠিয়ে দে। পাঠাতে হবে নাকি আমি 15 দিন পর দেশে আসতেছি, তখন নিয়ে আসলে হয় না? তাই নাকি? ওকে নিয়ে আয়। ওকে, ভালো থাকিস। ওকে, ফোন কেটে দিলাম। এখন চিন্তা একটাই যে সাথী থেকে সাইনগুলো কিভাবে, তাও 3টা সাইন। জান্নাত তো আমাকে বিশ্বাস করে, তাই সেদিন না দেখে সাইন করে দিয়েছিল। কিন্তু এটা তো সাথী, ও না দেখে সাইন করার মেয়ে না। দূর, সেগুলো পরে দেখা যাবে। তারপর অফিসে কাজ শেষ করে বিকেলে বাসায় চলে আসতেছিলাম, তখন দেখি জান্নাত একটা মার্কেটের সামনে দাঁড়িয়ে আছে। দূর থেকে কিছুক্ষণ দেখলাম ও কি করে। কিছুক্ষণ দেখার পর দেখলাম গাড়ির জন্য দাঁড়িয়ে আছে, তাই গাড়িটা ওর সামনে নিয়ে দাঁড় করালাম। ম্যাডাম, কোথায় যাবেন? থ্যাঙ্কস, আপনি চলে আসছেন, গাড়ি পাওয়াই যাচ্ছে না। তা এখানে কি করতেছেন? একটু মার্কেট করতে আসছিলাম। কার জন্য? সেটা তো বলা যাবে না। ওকে, তা বাসা থেকে একা এসেছেন কেন? আর গাড়ি নিয়ে আসেননি কেন? গাড়ি নিয়ে আসলে আপনার সাথে দেখা হতো নাকি? কিছু না বলে একটু হাসলাম। তারপর নিজের গাড়ি চালাতে লাগলাম। কোথায় যাবেন? বাসায় যাব। চলুন না, কোথায় গিয়ে ঘুরে আসি। ওকে, বলেন কোথায় যাবেন? চলেন নদীর পাড়ে যাই। ওকে, কিন্তু সেখানে গিয়ে কি করব? সেখানে গেলে আপনার জন্য একটা গিফট আছে। তাহলে তো যাওয়াই যায়। চলেন। তারপর গাড়ি নিয়ে সোজা চলে গেলাম নদীর পাড়ে। দুজনে গিয়ে একটা জায়গায় বসলাম। বলেন এবার কি বলবেন? কিছু বলতে হবে না, আমাকে কিছুক্ষণ আপনাকে দেখতে দেন। কি? কিছুদিন ধরে আপনি কাজে এত বিজি থাকেন যে আপনাকে ঠিকভাবে দেখতে পারি না। ওকে, দেখেন। চুপ করে কতক্ষণ নদীর দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর আমিও তার কাঁধে মাথা দিয়ে ডুবন্ত সূর্যটা দুজনে দেখতে লাগলাম। এবার আমার গিফটটা দেন। সত্যি দিব? জান্নাত ওর ঠোঁটগুলো কামড়াতে লাগলো। বুঝে গেলাম ওর নিয়তে ভেজাল আছে। থাক, লাগবে না। না, আমার গিফট তো আপনাকে নেওয়াই লাগবে।
আপনার নিয়ত ঠিক করেন আগে, তারপর গিফটের কথা বলবো। নিয়ত সেটা তো আগে থেকেই বাঁকা, তাই এটাকে সোজা করা সম্ভব না। তারপর জান্নাত আমার মাথাটা ওর দিকে ঘুরিয়ে নিয়ে চেপে ধরে রাখলো। না প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ। তারপর জান্নাত আর কিছু বলতে না দিয়ে ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁটগুলো বন্ধ করে দিল। কিস করার সময় হঠাৎ অনুভব করলাম জান্নাত আমার হাতে কিছু পরিয়ে দিচ্ছে। তাকিয়ে দেখি ঘড়ি। এটা কিসের জন্য? আপনার গিফট। কিসটা কি ছিল? বোনাস। বাহ, তা আর কি করলে এমন বোনাস পাওয়া যাবে বলবেন একটু? বিয়ে করেন। ওকে, বিয়ে করলে গিফট হিসেবে কি পাবো আর বোনাস হিসেবে কি পাবো এটা বলতেন যদি। সেটা বিয়ের দিন রাতের বলবো, এখন চলেন বাসায় যাব। ওকে। তারপর জান্নাতকে নিয়ে বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে এসে ভাবতে লাগলাম অনেক হয়েছে এসব খেলাধুলা, এখন এগুলো শেষ করা দরকার, না হলে ঘুরে ফিরে ক্ষতি আমাদের পরিবারেরই হবে। তাই খেলাটা শেষ করা দরকার। মোবাইলটা হাতে নিয়ে তৌফিককে ফোন দিলাম। কিরে, কি খবর? এই তো ভালো। শোন না, তোকে আরেকটা কাজ করে দিতে হবে। কি কাজ বল? তুই কোনোভাবে ইউকের ভিসার ব্যবস্থা কর। কার জন্য? আমাকে একটু ওইখানে আসতে হবে। তুই আসবি কেন? সেটা আসার পর বলি, বেশি না, 3 থেকে 4 দিনের জন্য মাত্র, তারপর আবার ফিরে আসবো। ওকে, আয় তাহলে দুজনে একসাথে দেশে ফিরবো, আর আমি 2 দিনের ভিতরে ভিসার ব্যবস্থা করতেছি। তুই পাসপোর্ট নিয়ে অফিসে জমা দিয়ে আয়, 4-5 দিনে সব কিছু ওকে হয়ে যাবে। ওকে, তাহলে এখন রাখি, পরে কথা হবে বলেই ফোনটা রেখে দিলাম। তারপর আর কি, মোবাইলটা নিয়ে ফেসবুকে ঢুকে একটি গল্প লিখতেছিলাম। তখনই দরজায় কেউ কড়া নাড়লো। তাকিয়ে দেখি জান্নাত শাড়ি পরে আছে, কিন্তু মন খারাপ করে দাঁড়িয়ে আছে। কি হলো, ভেতরে আসবেন নাকি বাইরে দাঁড়িয়ে থাকবেন? আর মন খারাপ কেন? ধর, ভাল লাগে না। বিয়ে নাকি আরো 20 দিন পরে। তো কি হয়েছে? আমার আর ভালো লাগে না, মনে হয় কালকে আপনাকে বিয়ে করে ফেলি। হঠাৎ এত আবেগ? নিজের বর সারাদিন চোখের সামনে ঘোরাফেরা করে আর রাতে কোলবালিশ জড়িয়ে ঘুমাতে হয়, এটা কার ভালো লাগে বলেন? জান্নাতের কথা শুনে না হেসে পারলাম না, একটু জোরেই হেসে দিলাম। এদিকে জান্নাত আমাকে হাসতে দেখে আগুনে লাল হয়ে গেছে। ওই হাসি থামান বলছি, থামান বলছি। ওকে ওকে, সরি, কোনো রকমে সামলে নিলাম। আপনি তো আমাকে ভালোবাসেন না, তাই আমার ভিতরে কি চলছে সেটা বুঝতেছেন না। ওকে, তাহলে এবার এদিকে আসেন। কেন? আদর করবো তাই। থাক, লাগবে না আমার আপনার দেখানো আদর। তারপর আমি উঠে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। দুজনের মাঝে কয়েক ইঞ্চি ব্যবধান মাত্র। জান্নাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জান্নাত হঠাৎ পেছনের দিকে ঘুরিয়ে দিলাম। তারপর এক হাত ওর পেটে ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিলাম। খালি পেটে হাত পড়তেই জান্নাত কারেন্টের শর্ট খাওয়ার মতো কেঁপে উঠল। ওই কি করতেছেন আপনি? শেষ কথাটা কি বলেছিলেন আপনি? সরি, ভুলে ফেলছি। না, এখন তো ছাড়া সম্ভব না। জান্নাতের ঘাড়ে আস্তে করে একের পর এক ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলাম। জান্নাতের সারা শরীর কাঁপতে উঠল। ও কিছুই বলতে চাচ্ছে কিন্তু বলতে পারতেছে না, নিজেকে আমার হাতে ছেড়ে দিয়েছে। আমি জান্নাতের অবস্থা বুঝতে পেরে জান্নাতকে জিজ্ঞাসা করলাম, কিছু বলবেন? দেখুন, বিয়ের আগে এসব কি করছেন আপনি? ওকে, এগুলো যেন মনে থাকে, আর এরকম কথা বললে পরের বার মাপ পাবেন না বলে জান্নাতকে ছেড়ে দিলাম। জান্নাত দরজার কাছে গিয়ে পেছন ফিরে তাকিয়ে মুখ বাঁকিয়ে ভেংসি কেটে চলে গেল। তারপর থেকে জান্নাত আমার কাছেই আসে না, কিছু বলার থাকলে মেসেজ করে আর দূরে দূরে দিয়ে চলে যায়। এইভাবে কেটে গেল 3 দিন। দুপুরে বসে অফিসে কাজ করতেছিলাম, তখন তৌফিক ফোন দিয়ে বলল সবকিছু নাকি ওকে হয়ে গেছে। 2 দিন পর নাকি সকালে ফ্লাইট। বাসার কাউকে ইউকে যাচ্ছি এটা বলা যাবে না, অন্য দেশের নাম বলতে হবে। বিকেলে বসের কাছ থেকে 1 মাসের ছুটি আবেদন করলাম, রাজি হলো না। ভাবলাম চাকরি ছেড়ে দেবো, কিন্তু সন্ধ্যায় বস ফোন দিয়ে বলল ওকে। রাতে সবাই একসাথে খেতে বসি। এখন সবাইকে বলবো বলে ঠিক করলাম আমাকে সপ্তাহখানেক জন্য আমেরিকা যেতে হবে। কেন? কোম্পানির কাজে। কয়েকদিন পর তোর বিয়ে, আর তুই এখানে দেশের বাইরে যাবি? বিয়ের তো আরো 17 দিন বাকি আছে, আমি 1 সপ্তাহের ভেতরেই ফিরে আসবো। এই সময় বিদেশে যেতে হবে না তোকে। প্লিজ, একটু কাজ আছে, বললাম না সপ্তাহের ভেতরেই ফিরে আসবো। আব্বু না তো নাই, অনেক জোরাজোরির পর রাজি করালাম। যাক, সবাই মেনে নিল, কিন্তু জান্নাত নারাজ, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এসব ঝামেলা শেষ করতে হলে চাচা চাচিকে দরকার, তাই যেতেই হবে। খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে বসে বসে মোবাইল টিপতে লাগলাম। তখনই রুমে কারোর আসার আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি জান্নাত এসে আমার কোলে বসে গেল। তারপর বুকে মাথা রেখে চুপচাপ বসে রইল। কি হলো, হঠাৎ আমার এত কাছাকাছি চলে আসলেন? আপনার না গেলে হয় না?
মাথা নেড়ে না বললাম। কোনো কিছু না বলে চুপ করে বসে রইলাম। জান্নাতকে বললাম, আপনার জন্য তো ভালোই, আমি চলে গেলে আর দূরে গিয়ে হাঁটতে হবে না, মন মতো চলতে পারবেন। ভাবছিলাম রাগ করবে, কিন্তু না, হু হু করে কেঁদে দিল। তাই আমি কিছুটা অবাক হয়ে গেলাম। আরে কাঁদতেছেন কেন? আপনি চলে গেলে আমি কি করে থাকবো? জান্নাত কান্না করতে করতে বলল, আরে আমি তো খুব তাড়াতাড়ি চলে আসবো, আর তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসবো। কিসের সারপ্রাইজ? সেটা দেখলেই বুঝতে পারবেন, এখন কান্না বন্ধ করেন। ওকে বলে চোখগুলো মুছে ফেললো। তার পরের দিন খুব স্বাভাবিকভাবে কেটে গেল। তারপরের দিন খুব ভোরে উঠে নাস্তা করে বাইরে বেরিয়ে গাড়িতে উঠে দেখি জান্নাত বসে আছে। আপনি এত সকালে উঠেছেন কেন? এমনি। কাকা আপনি গাড়ি স্টার্ট দেন, ওনার দেরি হয়ে যাচ্ছে। তারপর ড্রাইভার কাকা গাড়ি চালাতে লাগলো, আর জান্নাত আমাকে জড়িয়ে ধরে বসে আছে। এয়ারপোর্টে এসে গাড়ি থেকে ভেতরে চলে যাচ্ছিলাম, তখনই জান্নাত মায়া ভরা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে রইল। তাই আবার ওর কাছে আসলাম, এসেই হালকা করে জড়িয়ে ধরলাম। তাড়াতাড়ি ফিরে আসবেন বলে দিলাম। ওকে, আর আপনিও সাবধানে থাকবেন। তারপর জান্নাত থেকে বিদায় নিয়ে সবকিছু শেষ করে রওনা দিলাম আকাশ পথে, অচেনা এক জায়গায়। ওইখানে গিয়ে পৌঁছে সময়ের ব্যবধান বাংলাদেশ থেকে একটু বেশি, তাই সেখানে বিকেল হয়ে গেল। এয়ারপোর্টে তৌফিক এসে পিক করলো। তারপর আমার জন্য একটা হোটেলে বুক ছিল, সেখানে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর হালকা খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম একটু। তারপর তৌফিককে নিয়ে রওনা দিলাম ছোট আব্বুর বাসার উদ্দেশ্যে। 1 ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে অবশেষে গিয়ে পৌঁছালাম একটা বাড়ির সামনে। বাড়িটা বেশ বড় সড়ো, তবে অনেক সুন্দর করে সাজানো। রাত হয়ে গেছে তাই বেশি কিছু দেখতে পাইনি। ভেতরে যাওয়ার সময় দারোয়ান আটকে দিল। ভাই কি আপনারা? এটা কি ফাহাদ সাহেবের বাসা? কিন্তু আপনারা কারা? বাহ, বাংলাদেশি লোকের বাসার সামনে বাংলাদেশি দারোয়ান, খুব ভালো। ওনাদের গিয়ে বলেন বাংলাদেশ থেকে ওনাদের সাথে দেখা করতে 2 জন এসেছে। আপনারা দাঁড়ান, আমি ফোন দিতেছি। কিছুক্ষণ পর এসে ভেতরে যেতে বলল। যাক, অবশেষে হেঁটে ভিতরে চলে গেলাম বাসার। কলিং বেল দিতেই একজন ভদ্র মহিলা এসে দরজা খুলে দিল। দেখে বুঝতে পারলাম এটা ছোট আম্মু, কারণ ছোট আম্মুর চেহারাটা অনেকটা সাথীর মতো, তাই চিনতে বেশি একটা অসুবিধাই হয়নি। জি, কে আপনারা? জি, ফাহাদ সাহেব আছেন? অনি তো অফিসে, এখনই এসে পড়বে। কিন্তু আপনারা কারা? আপনি আমাদের চিনবেন না, ফাহাদ সাহেব আমাকে চিনে। উনি আসুক, ততক্ষণ আমরা বাহিরেই আছি। বাহিরে থাকবেন কেন? আসুন, ভেতরে এসে বসুন। আর আমি ওনার স্ত্রী। তারপর দুজনকে ভেতরে নিয়ে রেস্ট রুমে বসতে দিল। কিছুক্ষণ পর আমাদের জন্য নাস্তা পাঠালো। প্রায় আধা ঘন্টা পর হঠাৎ একজন এসে দরজায় নক করলো। তাকিয়ে দেখি কাকা। আগে ছবি দেখেছি ওনার, তাই চিনতে অসুবিধাই হয়নি। জি, কে আপনারা? নিজের ভাইয়ের ছেলেকে চিনতে পারতেছেন না? ছোট আব্বুর মনে হয় আকাশ থেকে বলল। অবাক চোখে আমার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর কাকার চোখের কোণে পানি দেখতে পেলাম। তুই কি অভি না হুসাইন? হুসাইন। তুই এত বড় হয়ে গেছিস, এতদিনে আমার কথা মনে পড়লো? বলেই ছোট আব্বু এসে আমাকে জড়িয়ে ধরে আবেগে কেঁদে ফেললো। তারপর ছোট আব্বুকে সামনে নিয়ে একটা চেয়ারে বসালাম। তুই আমাকে খুঁজে পেলি কিভাবে? সব বলবো, এখন প্রচুর খিদে পেয়েছে। এখন চলেন আগে কিছু খেয়ে নিই, আর আপনার সাথে আমার কথাও আছে। ওকে, বাই। বলেই আমাদের নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। তারপর ছোট আম্মুকে ডেকে আনলো। কে চিনতে পেরেছো? ছোট আম্মু কিছুক্ষণ তাকানোর পর না বলল। ও হলো হুসাইন, ভাইয়ের ছোট ছেলে। ছোট আম্মু অবাক হয়ে তাকিয়ে রইল, হয়তো ঠিকভাবে বুঝে উঠতে পারেনি। তুমি গিয়ে খাবার দাও আমাদের সবার জন্য। ছোট আম্মু মাথা নেড়ে চলে গেল। তারপর আমি আর ছোট আব্বু গিয়ে সোফায় বসলাম। বাসায় সবাই কেমন আছে? এই তো ভালো। আব্বু কেমন আছে? দাদা তো 7 বছর আগেই মারা গেছে। কি? দাদু আছে এখন শুধু। তোমাকে দেখার জন্য দাদু এখনো কান্না করে। উনি তোমার কথা আমাদের বলতো, তাই আমার বিয়ের আগে তোমাদের বাসায় নিয়ে যেতে এসেছি। কি যাবে না? যাব। আব্বুকে দেখতে পাইনি শেষবারের মতো, তাই আম্মুকে না দেখে হারাতে চাই না। তাহলে চলেন কালকেই চলে যাই। এমনিতে কি চলে যাওয়া যায় নাকি? আমার বিজনেসটা তো কাউকে বুঝিয়ে দিয়ে যেতে হবে, তারপর যাব। আমার হাতে 1 সপ্তাহ সময় আছে, এর বেশি সময় দিতে পারবো না। ওকে, চলবে। আয় এখন খেয়ে নে। চলেন বলে খাবার টেবিলে চলে গেলাম। সবাই খেতে বসলাম। তখনই ছোট আব্বু বলে উঠল, অভি আসেনি? আপনাদের বড় মেয়ের জামাই বিজি, তাই আসতে পারেনি। মানে? সাথী কি কিছুই বলেনি আপনাকে? মানে কি হয়েছে বলো তো আমাদের। তাহলে শোনেন, আপনার বড় মেয়ে আমাদের উপর প্রতিশোধ নিতে বিয়ে করেছে ভাইয়াকে, আর এই কথাগুলো শুধু আমিই জানি।
কিসের প্রতিশোধ নেবে? আপনাদেরকে দাদা মেনে নেয়নি কেন, তাই ও আমাদের ফ্যামিলিকে রাস্তায় আনবে। আরে ও একটু পাগল টাইপের, অনেক জেদ, মাথায় জেদটা বেশি। আমি ওর কয়েকটা প্ল্যান বরবাদ করে দিয়েছি, কিন্তু আমি চাই না এটা আর কেউ জানুক, তাই এটাতে শেষ করতেই এখানে এসেছি। আমি যে এখানে এসেছি এটা জান্নাত বা সাথে কেউ জানে না, আর আপনারাও বললেন না। ওদের জন্য সারপ্রাইজ হিসেবে রাখবো আমি। ওকে, কিন্তু সাথী যে বিয়ে করেছে সেটাও আমাদের বলেনি কেন? হয়তো আপনারা যদি ওর বিয়ের উপলক্ষে বাংলাদেশে চলে যান তাহলে ওর সব প্ল্যান মাটি হয়ে যাবে, তাই। ওকে, তুই চিন্তা করিস না, গিয়ে ওকে আমরা বুঝাবো। আর এই সপ্তাহে আমি আর তোর ছোট আম্মু দেশে যাব তোর সাথে। আচ্ছা, আপনাদের একটা কথা জিজ্ঞাসা করা ছিল। বলো। সাথীর মতো আপনারা দুজন কি আমাদের সবার উপর রেগে আছেন নাকি? ধুর, কি বলিস পাগল, তোদের উপরে রাগ করে থাকবো? তা কি করে হয়? আসলে তখন আমি বাবার উপরে রাগ দেখে বাড়ি ছেড়ে চলে এসেছিলাম, কিন্তু তুই এসেছিস এতে আমি কত খুশি হয়েছি তা বলে বুঝাতে পারবো না। ওকে, তাহলে আপনি সব কাজ গুছিয়ে নেন, আমি ততদিনে শহরটা ঘুরে নেই। ওকে। খাওয়া দাওয়া করে রুমে গিয়ে দিলাম এক ঘুম। তারপর 6 দিন আরামে ঘুরে ফিরে শহরটা দেখে নিলাম। তারপর কাকা সব কাজ শেষ করে নিল, তৌফিককেও সব গুছিয়ে নিল এদিকে। তারপর 4 জন মিলে রওনা দিলাম দেশে। কাউকে দেশে আসতেছি বললাম না, জান্নাতকেও বললাম না, না হলে এয়ারপোর্টে গিয়ে বসে থাকবে পাগলিটা। এখানে এসে কাকা ছোট আব্বুকে হোটেলে রেখে গুছিয়ে রেখে বাসায় আসতে রাত হয়ে গেল। সবাই আমাকে দেখে অবাক হয়ে গেল। সবার খোঁজখবর নিলাম, কিন্তু জান্নাতকে দেখলাম না। তারপর রুমে গেলাম, গিয়ে দেখি জান্নাত আমার বিছানায় ঘুমাচ্ছে, তাই আস্তে করে গিয়ে ওর পাশে বসলাম। তারপর ওর কপালে কয়েকটা ভালোবাসার পরশ আঁকতেই ও তাকালো। তাকিয়ে আমাকে দেখেই অবাক হয়ে গেল। ঘুম থেকে লাফিয়ে উঠে আমাকে জড়িয়ে ধরলো। তারপর ওকে বুঝিয়ে দিয়ে ফেরত হতে চলে গেলাম। তারপর খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। প্রচুর টায়ার্ড ছিলাম, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। তারপর উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম নাস্তা করতে। সবাই সেখানে বসে আছে, তাই আমিও গিয়ে বসে গেলাম। ভাইয়া কি আজকে অফিসে যাবে? কেন? না, ভাবিকে নিয়ে একটু মার্কেটে যাব, একটা শাড়ি কিনবো তাই। শাড়ি কার জন্য কিনবি? তোমার জন্য কিনবো, লাগবে? ভাবিকে নিয়ে শপিং এ যাবো বলাতে এত প্রশ্ন করা শুরু করেছো? ধুর পাগল, তোর ভাবি তোর যেখানে মন চাই নিয়ে যাবি, কিন্তু এই প্রথম তুই শাড়ি কিনবি শুনে অবাক হলাম। বিয়ে করতেছি ভাইয়া, বুঝতে হইব। ওহ, ওকে নিয়ে যা তোর ভাবিকে। ভাবি, আপনার কোনো আপত্তি আছে? সাথী কি বলবে বুঝতে না পেরে রাজি হয়ে গেল। নাস্তা শেষ করে কিছুক্ষণ পর সাথীকে নিয়ে বেরিয়ে গেলাম। নাটক করার কারণ কি? তোমাকে সারপ্রাইজ দিতে নিয়ে এসেছি। ও, তা কি সারপ্রাইজ? যাই, আগে গেলেই দেখতে পাবে। ওকে। তারপর গাড়ি নিয়ে হোটেলে পার্ক করে ভেতরে গেলাম। সাথী হয়তো উল্টা কিছু একটা ভাবতেছে। তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? আরে তুমি যা ভাবতেছো তার কিছুই হবে না, তোমাকে দুজনের সাথে দেখা করাতে এনেছি। সাথী আর কিছুই বলল না। তারপর ছোট আব্বুর রুমে দরজায় কলিং বেল দেওয়ার পর ছোট আম্মু এসে দরজা খুলে দিল। সাথী ছোট আম্মুকে দেখে একটা শক খেলো। তারপর ওকে নিয়ে ভেতরে গেলাম। কিরে, সাথী হুসাইন যা বলেছে তা কি সব সত্যি? সাথী কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে বসে আছে। দেখ মা, ওনারা আমার বাবা মা, ভাই ভাবি, ওনাদের ক্ষতি মানে আমার ক্ষতি। আমি তো ছোটবেলায় তোকে এসব বলেছিলাম যেন আমি যদি বেঁচেও না থাকি তুই যেন ওদের সাথে ফিরে আসতে পারিস, আর এখন নাকি ওদের ক্ষতি করতে চাচ্ছিস। সাথী এখনো চুপ হয়ে আছে। ছোট আব্বু তাকে বোঝাতে লাগলো। আমার এসব শোনার মন চাইলো না, তাই নিচে এসে গাড়িতে বসে রইলাম। প্রায় আধা ঘন্টা পর সাথী এসে উঠলো। কোনো কথা না বলে গাড়ি নিয়ে সোজা বাসায় গেলাম। সাথী নেমে যাওয়ার সময় বললাম জান্নাত যেন জানতে না পারে ছোট আব্বু আম্মুর কথা, ওর জন্য সারপ্রাইজ আছে। সাথী কিছু না বলে ভেতরে চলে গেল। আমিও রুমে চলে গেলাম। গিয়ে দেখি জান্নাত বসে বসে মোবাইল টিপতেছে, তাই চলে গেলাম ফ্রেশ হতে। এসে জান্নাতের পাশে শুয়ে গেলাম। আপনি কেমন জানি বদলে গেছেন। আবার একই কথা, কি করলাম আমি? বিদেশ থেকে এসে আমাকে একবারও আদর করছেন? তো আসেন এবার আদর করি বলেই টান দিয়ে শুয়ে দিলাম। জান্নাত চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে রইল। আমি উঠে গিয়ে দরজা বন্ধ করে আসলাম। এবার বলেন আপনার কি কি আদর লাগবে? আপনাকে আদর করতে হবে না, আপনি শুধু চুপচাপ শুয়ে থাকেন। আমি আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই। ওকে। জান্নাত আমাকে জড়িয়ে ধরে শুয়ে গেল। আমি মোবাইল নিয়ে টিপতে লাগলাম। আপনার জন্য সারপ্রাইজ আছে বলেছিলাম না, মনে আছে? বিকেলে সারপ্রাইজ দিতে নিয়ে যাব, রেডি থাকেন। ওকে।
বলেই ঘুমাতে লাগলো। বিকেলে জান্নাতকে নিয়ে গেলাম হোটেলে। জান্নাত ওনাদের দেখেই অবাক হয়ে গেল। তারপর ওনাদের কথা শেষ করে ওনাদের আজকেই নিয়ে যাবো বলে ঠিক করলাম। তারপর সবকিছু গুছিয়ে নিতে লাগলাম। জান্নাত আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। সবকিছু রেডি করে জান্নাত একটা ব্যাগ নিয়ে নিচে পাঠিয়ে দিলাম। এই সুযোগে ছোট আব্বু আম্মুকে বলে দিলাম, আমি আপনারা দুজন আর সাথে ছাড়া এসব ঘটনাগুলো কেউ জানে না। আমি চাই আর কেউ যেন না জানে। এগুলো নিচে ছিল, নিচেই দাফন করে দেব। সো প্লিজ। ওকে বাবা। তারপর ফোনটা বের করে ভাইয়াকে ফোন দিলাম। কিরে এখন ফোন দিয়েছিস কেন? ভাইয়া তুমি আব্বুকে নিয়ে এখনই বাসায় চলে আসো, ছোট্ট একটা সমস্যার সমাধান করতে হবে। সো ইমার্জেন্সি আব্বুকে নিয়ে বাসায় আসো, আমি আসতেছি। তুই কোথায় আর কি হয়েছে? তোমরা এখনই আসো, আমি এসে সব বলতেছি বলে ফোনটা কেটে দিলাম। তারপর ওনাদের নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। আব্বু তোমাদের হবু জামাই কি তোমাদের কেমন লাগছে? মা তোর পছন্দই আমাদের পছন্দ, আর হুসাইন তো অনেক ভালো ছেলে। আমিও অনেক ভালোবাসি ওকে। বলেই আমার বাম হাতটা জড়িয়ে ধরলো। তারপর সোজা বাসায় চলে আসলাম। আমি ব্যাগ নিয়ে আগে চলে আসলাম। এসে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। আমাকে দেখে ভাইয়া বলল, কিরে কি হয়েছে, আমাদেরকে এত ইমার্জেন্সি ডাকলি কেন? ভাইয়া এটা বলতে না বলতেই ছোট আব্বু আম্মু বাসায় ঢুকলো। আব্বু আম্মু আর দাদু অবাক হয়ে গেল, কিন্তু ভাইয়া ঠিকভাবে বুঝতেই পারেনি। নাও দাদু, তোমার ছোট ছেলেকে খুঁজে নিয়ে এসেছি। জান্নাত আমার কথা শুনে অবাক হয়ে তাকালো, কারণ জান্নাত জানতো না ওর আব্বু আম্মুই আমার ছোট আব্বু আম্মু। তারপর ছোট আব্বু এসে দাদুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এরপর সবার সাথে কথাবার্তা শেষ করলো। ওনাদের আবেগ বিনিময় শেষে আমি ভাইয়াকে বললাম, ভাইয়া নিজের শ্বশুর শাশুড়িকে সালাম করবে না? এবার আব্বু আম্মু দাদু আর ভাইয়া একটা বড়সড় একটা ধাক্কা খেলো। আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। ছোট আব্বু পরিস্থিতিটা বুঝতে পেরে জান্নাতার সাথীকে কাছে নিয়ে ছোট আব্বু বলল, হ্যাঁ ভাইয়া, ওরা দুইজন আমার মেয়ে, আমার চোখের মনি। তারপর সবাই হাসি খুশি মেনে নিল সাথী আর জান্নাতকে। তারপর রাতে খাওয়া দাওয়া করে গান শুনতেছিলাম। তখনই জান্নাত রুমে এসে আমার বুকে হেলান দিয়ে বসে রইল। আমি ফেসবুক চালাচ্ছিলাম, তখনই দরজায় কেউ নক করলো। তাকিয়ে দেখি সাথী। জান্নাত তাড়াতাড়ি উঠে বসলো। জান্নাত তুমি একটু কফি বানিয়ে আনতে পারবে আমার জন্য? যাচ্ছি বলেই তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে চলে গেল। তা কি মনে করে আমার কাছে আসা হলো? এত তাড়াতাড়ি হার মেনে গেলে আমার কাছে? আচ্ছা, কখনো বিলিন্টিন পার্টি খেলেছো? না, তবে জানি ওই না দেখে যে টাকা দেয় তারপর শো করে ওইটা। তো অনেক তো খেললাম। তা দেখি কার কাছে কি আছে। তুমি আগে শো দাও, তারপর আমি দিব। তারপর দেখবো কে হেরেছে। সাথে কিছু পেপার আমার সামনে রাখলো। হাতে নিয়ে দেখি আমাদের সব সম্পত্তির পেপার। কিছুটা অবাক হলাম, ও কিভাবে করলো? তোমার আব্বুর কয়েকটা সাইনে সব সম্পত্তি আমার হয়ে যেত। তুমি যাকে নিয়ে বানিয়েছো সে বলেনি যে আব্বু তার সম্পত্তি অনেক আগেই আমাদের দুই ভাইকে দিয়েছে, তাই এগুলো অযথা। সাথে কিছুটা অবাক হয়ে যায়। এবার আমি শো করি। তারপর ওদের সম্পত্তি পেপারগুলো, তারপর ওর এই মেলগুলো আর ম্যানেজারের আটকে রাখা ভিডিওটা রাখলাম। সাথী সেইগুলো হাতে নিয়ে দেখতে লাগলো, আর ওর মুখ থেকে বুঝতে পারছিলাম ও অনেক অবাক হয়েছে। জি আমারই, কিন্তু এসব ঝামেলা কাঁধে নেওয়ার মুড নাই, তাই ঝেড়ে ফেলে দিলাম। এরপর যদি আমার ফ্যামিলি বিন্দুমাত্র ক্ষতি হয় তাহলে তোমাকে আমি আমার ভিলেনের রূপটা দেখাবো। তোদের এসব ইমোশন দেখে প্রতিশোধ নেওয়ার কথাটা মাথা থেকে চলে গেছে। যা, মাফ করে দিলাম তোদের সবাইকে। কিছু না বলে হালকা একটু হাসলাম। তারপর সবগুলো পেপারে আগুন লাগিয়ে দিয়ে ডাস্টবিনে বক্সে রেখে দিলাম। সাথী চলে গেল। আমি বসে বসে আবার মোবাইল টিপতে লাগলাম। তখনই জান্নাত কফি নিয়ে আসলো। আপু কেন এসেছিল? তুমি নাকি বিয়েটা করতে চাও না, এটা বলতে এসেছিল। কি? আপু মিথ্যা বলছে। আমি এখনই আপুকে ডেকে আনতেছি। আরে আমি মজা করতেছিলাম। ভাবি ধন্যবাদ দিতে এসেছিল তোমাদের বাবা মাকে নিয়ে আসার জন্য। শয়তান, ভয় পাইয়ে দিয়েছিলেন। সত্যি? আচ্ছা, আগুনে কি পুড়লেন? ও পুরানো দুশ্মনী। মানে এগুলো কন্ট্যাক্ট বাতিল প্রজেক্টের ফাইল, তাই পুড়িয়ে দিয়েছি। ও, তা এখন কি করবেন? আপনাকে আদর বলেই টান মেরে শুয়ে দিলাম। তারপর 6 দিন এমনিতেই চলে গেল। সবাই হাসি খুশি চলতেছে। সবাই মিলে থাকার মজাই আলাদা। বিয়েটাও শেষ হয়ে গেল। ভাই আর সাথী এনে রুমের ভেতরে দিয়ে গেল। তাকিয়ে দেখি জান্নাত বিয়ের সব ড্রেস খুলে নর্মাল কাপড় পরে আছে, চাদর মুড়িয়ে দিয়ে। কিছুটা অবাক হলাম, এভাবে শুয়ে আছেন কেন? তো কি করব সারা রাত? আপনার জন্য বসে থাকবো? বাজে কয়টা দেখেন তো। নতুন বউর এভাবে কথা বলা মানায় না। ঠিক আছে চলেন, এবার আমার গিফট দেন। কিসের গিফট?
মনে আছে বলেছিলেন বিয়ে করলে নাকি অনেক বড় গিফট দিবেন। ওকে, তাহলে বিয়ে করে আমাকে পেয়েছেন, আর গিফট হিসেবে আমি সারা জীবনের জন্য নিজেকে আপনার নামে লিখে দিলাম। ওকে, তাহলে এত বড় সুযোগ হাতছাড়া করে লাভ নেই। সুযোগে সদ্ব্যবহার করাই ভালো, মিস করাটা বোকামি হবে। মিস করতে কে বলেছে? বলেই আমার কলার টান দিয়ে খাটে ফেলে দিল। তারপর আর কিছু বলার আগেই ও ঠোঁট দিয়ে আমার কথা বলা বন্ধ করে দিল। তারপর কি হয় জানতে বসে আছেন তাই না? বিয়ে করলে জানবেন, আর যারা করেছেন তারা তো